হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমি কোটাক ব্যাংকের ব্যাপারেই কথা বলবো। এটা পুরো ভিডিওটাই কোটাক ব্যাংককে কেন্দ্র করেই। তো কোটাক ব্যাংকের আজকে রেজাল্ট এসেছে, কোয়ার্টারলি রেজাল্ট, Q4 রেজাল্ট বা Q4 রেজাল্ট, যেটা জানুয়ারি থেকে মার্চ হয়। তো এখানে কোটাক ব্যাংকের রেজাল্টটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এক কথায় বলতে গেলে কোটাক ব্যাংকের রেজাল্ট কিন্তু ভালো। তা সত্ত্বেও আমরা জানি যে রিসেন্টলি একটা দুর্ঘটনাই বলা চলে কোটাক ব্যাংকের সঙ্গে যেটা হয়েছে। সে ব্যাপারেও কথা বলবো। মেনলি আমাদের কি করা উচিত এই ধরনের সিচুয়েশান আগে কোন কোন স্টকের ক্ষেত্রে হয়েছে, বা সেই ধরনের অ্যাকশান যেটা আরবিআই নেয়, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাংকের উপরে নিতে পারে, যেটা অন্যান্য স্টকের ক্ষেত্রেও নেওয়া হয়েছে বা অন্যান্য কোম্পানির ক্ষেত্রে বলা ভালো নেওয়া হয়েছে, তার রেজলিউশন কতদিনে এসেছে, সেখান থেকে আমরা একটা আইডিয়া পেতে পারি যে কোটাক ব্যাংকের ওপরে যে আরবিআইয়ের অ্যাকশান বা রেস্ট্রিকশান, সেটা রিজলভ হতে কতদিন সময় লাগতে পারে। তো আমরা প্রথমে কোটাক ব্যাংকের যেটা রেজাল্ট আজকেই এসেছে, সেটা এক কথায় বলতে গেলে বেশ পজিটিভ, যথেষ্ট পজিটিভ। তো আমরা এখানে কিছু নাম্বার দেখে নেব। ফর এক্সাম্পল, নেট প্রফিট যেটা স্ট্যান্ড অ্যালোন, সেক্ষেত্রে 4133 crore নেট প্রফিট, এবং যেটা 18% ইয়ার অন ইয়ার, একটা ওয়াই কিছুটা কেটে গেছে। তো এক বছর আগে, অর্থাৎ Q4 2023-তে যে অ্যামাউন্ট ছিল তার থেকে 18% ইনক্রিজ হয়েছে। এবার নেট প্রফিট যেটা কনসলিডেটেড, হ্যাঁ, এখানে যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইটি নাও যারা এস্টিমেট করে থাকে রেজাল্ট বেরানোর আগেই, সেই এস্টিমেট ছিল 3406 crore। অর্থাৎ এটা যে ক্লিয়ারলি এস্টিমেটকে খুব ভালো রকমভাবেই বিট করেছে, সেটা পরিষ্কার এই স্ট্যাটিস্টিক্স থেকে। তো বাকি যেটা নেট প্রফিট কনসলিডেটেড, সেটা হচ্ছে 5337 crore, যেটা এগেন ইয়ার অন ইয়ার 17% ইনক্রিজড। এবং নেট ইন্টারেস্ট ইনকাম মানে ব্যাংক একটা টাকা নেয় যেটা পাবলিকের কাছ থেকে তোলে, যেটাকে আমরা ফিক্সড ডিপোজিট বলি, সেখানে কিছুটা ইন্টারেস্ট পে করে, যেমন 7% অ্যারাউন্ড। আর ব্যাংক ওই টাকাকেই, সেম টাকাকেই আবার লোন হিসেবেও দেয় পাবলিকদের। লোন হিসেবে দিলে সেখানে কিন্তু ইন্টারেস্ট রেটটা 9, 10, 11 কিছুটা হলেও ফিক্সড ডিপোজিটের থেকে বেশি থাকবে। তাহলে ওই যে ডিফারেন্সটা কিন্তু ব্যাংক কামায়। তো সেটাকেই বলা হয় যে নেট ইন্টারেস্ট ইনকাম। সেই নেট ইন্টারেস্ট ইনকামে আবার ইয়ার অন ইয়ার সেটা 13% ইনক্রিজ হয়েছে, এবং সেটা নাম্বারটা হচ্ছে 6909 crore। আরেকটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট ব্যাংকের ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যাসেট কোয়ালিটি। মানে ব্যাংকের কাছে যে অ্যাসেট, অর্থাৎ যে পরিমাণ টাকা আছে, সেটার সঠিক ইউজ হচ্ছে কি না, সেটা একটা বড় প্যারামিটার কোনো ব্যাংকে অ্যানালাইজ করতে গেলে। তো সেটাকে বলা হয় এনপিএ, অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট। এটা এমন একটা নাম্বার, আমরা বুঝতেই পারছি বাই ইটস নেম যে নন পারফর্মিং অ্যাসেট, মানে এটা যত বেশি হবে নাম্বার, সেটা কিন্তু ততই খারাপ। তো আমরা দেখতে পাচ্ছি যে গ্রস এনপিএ ইয়ার অন ইয়ার, মানে আমি এখানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে 2023-তে যেটা এনপিএ ছিল 1.78%, সেটা কমে হয়েছে 1.39%। অর্থাৎ অ্যাসেট কোয়ালিটি ইমপ্রুভড হয়েছে। সেম ফর নেট এনপিএ, অর্থাৎ নেট নন পারফর্মিং অ্যাসেট, যেটা আগে 0.39% ছিল, সেটা কমে হয়েছে 0.3%। এছাড়াও কয়েকটা সলিড পয়েন্ট আছে, সেটা হচ্ছে হেলদি লোন গ্রোথ হয়েছে এই ব্যাংকের ক্ষেত্রে, ডিপোজিট গ্রোথ হয়েছে, ডিপোজিট যত বেশি হবে ব্যবসা তত বেশি, এবং সে কারণে মুনাফা তত বেশি হবে, এবং ইনক্রিজড ফি ইনকাম, ব্যাংক বিভিন্ন ধরনের যে ফি বা চার্জ লাগায়, সেই ধরনের ইনকামও কিন্তু যথেষ্ট বেড়েছে। তো ওভারঅল কোটাক ব্যাংকের রেজাল্ট যদি দেখা যায়, সেটা কিন্তু আজকে যে রেজাল্টটা এসেছে সেটা কিন্তু বেশ পজিটিভ। কিন্তু আমরা জানি একটা দুর্ঘটনা বলা চলে কোটাক ব্যাংকের ক্ষেত্রে যেটা ঘটেছে, তার জন্য কোটাক ব্যাংকের স্টকে কিন্তু ফল এসেছে, সেটা আমরা দেখে নেব। তো এখানে আমরা যদি যাই কোটাক ব্যাংকে, এটা নিফটি 50 চার্ট, আমি যদি কোটাক ব্যাংকের চার্টে যাই, ওকে, একটু রিলোড করে নেব, নাহলে অসুবিধা হচ্ছে। কোটাক ব্যাংক, আমরা কোটাক ব্যাংকের আমি যদি লাস্ট 5 days দেখি, বা লাস্ট 1 month দেখি, বা লাস্ট 3 monthsও দেখি, আমরা কিন্তু একটা বিশাল ফল একটা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি। তো এই ফলটার কারণ কি? এই ফলটার কারণ হচ্ছে আরবিআই কোটাক ব্যাংকে রেস্ট্রিক্ট করেছে, এরা যে ডিজিটালি যেসব এদের পরিষেবা আছে, সেই পরিষেবার মাধ্যমে যেটা লোন দেওয়া বা
নতুন কাস্টমার অ্যাড করা সেটা করতে পারবে না। এবার সে কারণেই স্টকের যে ব্যবসা বা বিজনেস সেখানে কিছুটা হলেও ইম্প্যাক্ট আসবে। আর স্টকের ক্ষেত্রে প্রাইসে আমরা তার কিন্তু একটা রিফ্লেকশন দেখতে পাচ্ছি। তো সেটা অ্যাকচুয়ালি আরবিআইয়ের যে এই রেস্ট্রিকশানটা কিন্তু অনেক কোম্পানির ক্ষেত্রেই এসেছে। ওকে, রিসেন্টলি আমরা যদি বলি খুব বড় মাপের কোম্পানির ক্ষেত্রে যেটা এসেছে সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক এবং বাজাজ ফাইন্যান্স, দুটো বড় মানে খুব বড় ধরনের অর্গানাইজেশন। তো আমরা যদি দেখে নিই, আমরা একটু নিউজে চোখ রাখলে এটা দেখতে পাবো। আমরা যদি দেখে নিই নিউজ, এটা হচ্ছে 12 মার্চের নিউজ, আরবিআই ফাইনালি লিফটস অল কাপস অন এইচডিএফসি ব্যাঙ্ক, মানে অল রেস্ট্রিকশন অন এইচডিএফসি ব্যাঙ্ক ইনক্লুডিং নিউ ডিজিটাল লঞ্চেস। এটা এক্স্যাক্টলি কী হয়েছিল 2020 ডিসেম্বরে এইচডিএফসি ব্যাঙ্কে টু স্টপ অল লঞ্চেস অফ ইটস আপকামিং ডিজিটাল বিজনেস জেনারেটিং অ্যাক্টিভিটিস। সুতরাং এটা আরবিআই রেস্ট্রিক্ট করেছিল এইচডিএফসি ব্যাঙ্কে ডিসেম্বর 2020-তে, যে এইচডিএফসি ব্যাঙ্ক নতুন কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম যেগুলো বিজনেস জেনারেট করে সেগুলোকে লঞ্চ করতে পারবে না। এর কারণ আরবিআই স্যাটিসফাইড ছিল না এদের যে ডিজিটাল সিস্টেম, এইচডিএফসি ব্যাঙ্কের যে ডিজিটাল সিস্টেম সেটাতে। কিন্তু এটা টাইম কত লেগেছিল আমরা দেখতেই পাচ্ছি যে এটা 12 মার্চ বা মার্চ 2022-এর নিউজ, আর যেটা রেস্ট্রিকশান এসেছিলো সেটা হচ্ছে ডিসেম্বর 2020-তে। সুতরাং এটা প্রায় 1 বছর, লেটসে 3 মাস এতটা সময় লেগেছিল এইচডিএফসি ব্যাঙ্কের ওপর থেকে ওই রেস্ট্রিকশান তুলে নিতে। সিমিলারলি বাজাজ ফাইন্যান্সের ক্ষেত্রে ওই রেস্ট্রিকশান এসেছিল। আমরা যদি এটা দেখতে চাই, এখানে দেখতে পাচ্ছি যে এনবিএফসি হ্যাড অন November 15 to ইনফর্ম স্টক এক্সচেঞ্জ অ্যাবাউট আরবিআই রেস্ট্রিকশন অন দ্য স্যাংশন অফ ইট ডিসবার্সাল অফ নিউ লোনস আন্ডার ই-কম অ্যান্ড অনলাইন ডিজিটালি অর ইনস্টা ইএমআই কার্ড। সো বেসিক্যালি আরবিআই এই রেস্ট্রিকশান, সিমিলার একটা রেস্ট্রিকশান এনেছিল বাজাজ ফাইন্যান্সের ওপরেও, যেটা এসেছিল নভেম্বর 2023-তে। সেই একই কোনো যে মানে বাজাজ ফাইন্যান্সের যে দুটো মেন বলা চলে হ্যান্ডস, ই-কম আর ইনস্টা ইএমআই কার্ড, এগুলোর থ্রু বাজাজ ফাইন্যান্স লোন দিয়ে বিজনেস করতো। তো সেটা কিন্তু তুলে নেওয়া হয়েছে। আমরা যদি দেখতে চাই তাহলে এখানে অ্যানালিস্ট আর এক্সপেক্টিং বাজাজ ফাইন্যান্স শেয়ার্স ইন ফোকাস টুডে অ্যাজ আরবিআই লিফটস ব্যান অন ইনস্টা ইএমআই কার্ড ই-কম। ঠিক আছে, তো এটা কবে এসেছিল এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 2nd মে। উই উইশ টু ইনফর্ম দ্যাট আরবিআই বাইড ইটস লেটার ডেটেড 2nd মে বেসড অন হোয়াট এভার। তো 2nd মেতে এই ধরনের রেস্ট্রিকশান তুলে নেওয়া হয়েছে। তাহলে যদি আমরা আবার হিসেব করি এটা কতদিন লেগেছিল, এটা কিন্তু নভেম্বরের রেস্ট্রিকশানটা এসেছিল এবং 2 মাস 2nd মেতে এটা এসেছে। সুতরাং 6 মাস মতো আমরা বলতে পারি, 6 মাস টাইম লেগেছে। এটাতে সাধারণত কী হয়, আরবিআই যে কারণে কোনো ব্যাঙ্কে রেস্ট্রিক্ট করছে বা কোনো এনবিএফসিকে রেস্ট্রিক্ট করছে, যেমন বাজাজ ফাইন্যান্স, সেইগুলো যদি ব্যাঙ্ক বা মানে যে কোম্পানির উপরে হচ্ছে সেটা, সেই অর্গানাইজেশন যদি প্রবলেমগুলোকে রিজলভ করে নেয়, তাহলে কিন্তু তারা আরবিআইকে একটা রিকোয়েস্ট করতে পারে যে দেখুন আমরা যে কারণে রেস্ট্রিক্টেড হয়েছিলাম আমরা সেই জিনিসগুলোকে রিজলভ করে নিয়েছি, আপনারা আরেকবার রিভিউ করুন। সেইভাবেই বাজাজ ফাইন্যান্স রিভিউ রিকোয়েস্ট করেছিল আরবিআইকে, এবং আরবিআই সেটা মেনে নিয়ে সেটা রিভিউ করেছে এবং দেখেছে যে বাজাজ ফাইন্যান্স সেই সমস্যাগুলোকে মিটিয়ে নিয়েছে, যে সমস্যাগুলো পোটেনশিয়াল থাকতে পারতো। তো মিটিয়ে নেওয়ার জন্য তারা কিন্তু এই 2nd মেতে এই সব ধরনের রেস্ট্রিকশান আবার তুলে নিয়েছে। কেবলমাত্র এটা ঘটেছে 6 মাসের মধ্যে। তাহলে আমরা যদি এবার কোটাক ব্যাংকের ক্ষেত্রে দেখি, কোটাক ব্যাংকের ক্ষেত্রে রিসেন্টলি যেটা এসেছে সেটা কতদিন সময় লাগবে সেটা কিন্তু কোটাক ব্যাংক কত তাড়াতাড়ি এই সমস্যাটাকে মিটিয়ে ফেলতে পারছে সেটার উপরে নির্ভর করবে। এবার একটা খুব ইম্পর্ট্যান্ট কথা এখানে, যেটা কোটাক ব্যাংক অলরেডি বলে রেখেছে তাদের রেজাল্ট অ্যানাউন্সমেন্টে, যে কোটাক ব্যাংক কিন্তু অলরেডি 10% অফ দেয়ার অপারেটিং এক্সপেন্স, অপারেশন যেটা খরচ হয় তার 10% কেবলমাত্র এই ডিজিটাল ইমপ্রুভমেন্টের জন্য লাগায় বা ডিজিটাল ইনফ্রা তৈরি করার জন্য সেটাকে খরচ করে 10%। তো এটা কিন্তু বেশ যথেষ্ট পজিটিভ নিউজ, কারণ আরবিআই যেটা রেস্ট্রিকশান লাগিয়েছে কোটাক ব্যাংকের উপরে তাদের ডিজিটাল কিছু প্রবলেমের জন্য। তো যেহেতু কোটাক ব্যাংক অলরেডি সেই ডিজিটাল প্রবলেম সলভ করার জন্য কাজ করছে বা 10% অফ অপারেটিং প্রফিট সেখানে খরচ করছে, সুতরাং এটা আশা করা যায় যে ঠিকঠাক সময়ের মধ্যে কোটাক ব্যাংক এই ধরনের সমস্যাগুলো থেকে মুক্তি পাবে। এবার যদি দেখা যায় যে স্টক প্রাইস আমরা দেখতেই পাচ্ছি যে স্টক প্রাইস অনেকটাই নিচে। আমরা যদি এর পি রেশিও দেখি,
এখানে কোয়ার্টারলি রেজাল্ট হুইচ ইজ গুড, আমরা যেটা ডিসকাস করে ফেলেছি। আমরা জাস্ট এখানে একটা চার্টে দেখে নেব, এখানে প্রাইস নয়, প্রাইস তো জানি আমরা যে ক্র্যাশ করেছে, আমরা পি রেশিও দেখে নেব। পি রেশিওতে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি লাস্ট 10 ইয়ার্সের দেখি, তাহলে এখনকার যেটা কারেন্ট পি রেশিও কোটাক ব্যাংকের ক্ষেত্রে সেটা হচ্ছে 17.6, এবং আমরা চার্ট থেকে 10 বছরের চার্ট থেকে লক্ষ্য করতে পারছি যে এটা কিন্তু লাস্ট 10 বছরের সব থেকে কম পি। এমনকি 2020-তে যেখানে করোনার জন্য বিগ ক্র্যাশ এসেছিল, সেখানেও কিন্তু এর পি ছিল 15.15 মে 24.7, এখন যেটা 17, মাত্র 17। আমরা দেখতে পাচ্ছি ব্যাংক কতটা কম পিতে ট্রেড করছে। তার অনেকগুলো কারণ আছে। এটাকে, এই ধরনের কারণগুলোকে আমি অপরচুনিটি বলে মনে করি, এবং আমি নিজে যেটা করছি সেটা হচ্ছে কোটাক ব্যাংকে আমি ধীরে ধীরে এটাকে অ্যাকুমুলেট করব, যেটাকে বলে ধীরে ধীরে আমি কিনতে থাকবো, এবং এটাকে আমি অপরচুনিটি হিসেবে কাজে লাগাবো। কবে রিজলভ হবে সেটা বলা আমাদের কারো ক্ষেত্রেই সম্ভব নয় অ্যাকচুয়ালি, কবে এই ধরনের প্রবলেমগুলো রিজলভ হবে বা কবে আরবিআই রেস্ট্রিকশান তুলে নেবে। কিন্তু আমি এটাকে একটা জেনুইন অপরচুনিটি মনে করি, কারণ ব্যাংকের কোয়ালিটিতে কোনো সমস্যা নেই। এই ধরনের শর্ট টার্ম যে প্রবলেম, সেগুলো কিন্তু ভালো ভালো স্টকে আসতে থাকে, এবং সেগুলো অপরচুনিটি হিসেবেই পরে কিন্তু দেখা যায়। তো এই ভিডিওতে এইটুকুই। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে মোটিভেট করুন। আর আমার চ্যানেলে সব ভিডিওর সঠিক সময়ে আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।